আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ম্যাট্রিক্স পয়েন্ট। আজকে আমি আপনাদের সাথে উপস্থিত আছি আমাদের যে ফান্ডামেন্টালস অফ মেডিসিনের সলভ ক্লাসটি নিয়ে। আপনারা আশা করছি ইতিমধ্যেই ক্লাসটি করে ফেলেছেন, বা এই ক্লাসটি কিন্তু আমাদের মূলত বেশ কয়েকটি চ্যাপ্টারের ইনক্লুড করে এই চ্যাপ্টার, মানে টোটাল লেকচারটি ছিল। একটি ছিল ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, একটি ছিল ক্লিনিক্যাল প্রেসক্রাইবিং, একটি ছিল পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, ম্যাটার্নাল মেডিসিন অ্যান্ড পপুলেশন হেলথ। এবং এই চ্যাপ্টারগুলো থেকে মূলত যেমন ধরেন আপনার ম্যাটার্নাল মেডিসিন যে চ্যাপ্টারটি, সেটি থেকে প্রশ্ন যেগুলো আসে সেগুলো কিন্তু অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলোর সাথে মার্জ করে আসে। আপনারা যখন চ্যাপ্টারটা পড়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওখানে কিন্তু যে টপিকসগুলো ছিল সেগুলো মোটামুটি অন্যান্য চ্যাপ্টারের সাথে রিলেটেড টপিকগুলোই ছিল। সো ম্যাটার্নাল মেডিসিন থেকে আলাদা সেভাবে কোনো প্রশ্ন আসে না, অন্যান্য চ্যাপ্টারের সাথে মার্চ করেই আসে। পেইন প্যালিয়েটিভ থেকে হয়তো একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এবং প্রেসক্রাইবিং চ্যাপ্টারটি থেকে, ক্লিনিক্যাল থেরাপিউটিক্স চ্যাপ্টারটি থেকে মূলত আমাদের আরো 4 থেকে 5টা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এবং এই চ্যাপ্টারগুলো থেকে যখন প্রশ্ন আসে তখন এগুলো দেখা যায় কি একটু আনকমন টাইপের বা একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। এবং আশা করছি যারা আমাদের ক্লাসটি বা লং ক্লাস সেটি যারা করেছেন তাদের আশা করছি যে এই প্রশ্নগুলোর ভিত্তিতে পরীক্ষা দিতে তেমন কোনো সমস্যা হয়নি। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এবং আমাদের যে প্রশ্নগুলো এর ভিতরে আমরা 90% একদম এক্সপ্লেনেশন সহ দিয়ে দিয়েছি। তাহলে 5% কেন বাদ রেখেছি সেগুলো যে আপনারা যেন নিজেরা একটু ঘেটে বের করতে পারেন তার জন্য। ওকে, তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে আসি যে এলিমেন্টস অফ ক্লিনিক্যাল রিজনিং ইনক্লুডস। এখানে আমাদের 5টা অপশন দেওয়া আছে, যদিও উত্তরটা নিচে চলে এসেছে। প্রথমেই আমি যদি বলি, এই পিকচারে চলে যাই যে আমাদের ডেভিডসনের 1.1 নাম্বার পিকচার। এখানে ক্লিনিক্যাল রিজনিং এর এলিমেন্টগুলো দেওয়া আছে, যেমন কি কি: হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, ইউজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডায়াগনস্টিক টেস্ট, প্রবলেম রিপ্রেজেন্টেশন, কগনিটিভ বায়াস, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং এবং শেয়ার ডিসিশন মেকিং। প্রথমেই আমাদের কাছে একজন কি নিয়ে আসতে পারে, কোনো একটা প্রবলেম নিয়ে আসতে পারে। এবং এই যে প্রবলেমটা নিয়ে যখন আসলো তখন আমরা কি করি, প্রবলেম নিয়ে আসার পরে তখন সেটিকে আমরা তার থেকে একটা হিস্ট্রি নিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করি। দেন আমরা কি করতে পারি, সেটা নিয়ে আমরা চিন্তা করি যে আমাদের যে কি করতে চাচ্ছি, কি করতে পারবো, সেটা থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। এবং আমরা একটা প্রপার ডিসিশনে আসতে পারি, যে শেয়ার্ড ডিসিশন মেকিং। এবং আমরা একটা পেশেন্টকে কি করতে দিই, কিছু ইনভেস্টিগেশনস করতে দিই। সো আমাদের কি করতে হবে, যে আমাদের ডায়াগনস্টিক টেস্টের ব্যবহার করতে হবে এবং সেটির ইন্টারপ্রিটেশনের কাজ করতে হয়। কারো যদি হিমোগ্লোবিন 9 থাকে তাহলে তার ইন্টারপ্রিটেশন একরকম, 15 থাকলে ইন্টারপ্রিটেশন আরেক রকম। এবং লাস্ট আমরা জানি কিছু বায়াসনেস থাকে, যেটাকে আমরা কগনিটিভ বায়াস বলে থাকি। একটু পরে আমরা সেই ধরনের প্রশ্ন আছে ওটাতেই আসবো। এবং কিছু হিউম্যান ফ্যাক্টরস ইনক্লুডেড থাকে, কারণ এক একজনের থিঙ্কিং, এক একজনের বিবেচনা বা কাজ করার ধরন কিন্তু এক এক রকমের হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখি যে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, হ্যাঁ, আমরা কিন্তু এটা পেয়েছি, এটি একটি আমাদের ক্লিনিক্যাল রিজনিং এর একটি অবশ্যই এলিমেন্ট। শেয়ার ডিসিশন মেকিং অবশ্যই আমরা কিন্তু এখানে এটিও পেয়েছি, যে শেয়ার ডিসিশন মেকিং ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট অফ ক্লিনিক্যাল রিজনিং। দেন ইউজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডায়াগনস্টিক টেস্ট। অবশ্যই আমাদের যখন আমরা কিন্তু সব পেশেন্টকেই কিছু না কিছু ডায়াগনস্টিক টেস্ট করতে দিয়ে থাকি। হ্যাঁ, যেমন আমরা যদি কোনো একটা পেশেন্টের নিউমোনিয়া সাসপেক্ট করে থাকি, তাহলে আমরা অবশ্যই তাকে কি করতে দিব, একটা চেস্ট এক্সরে করতে দিব। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আমরা সেটাকে ইন্টারপ্রিট করার চেষ্টা করব। কগনিটিভ এবং হিউম্যান ফ্যাক্টরস, অবশ্যই কগনিটিভ অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইজ অলসো এ পার্ট অফ ক্লিনিক্যাল রিজনিং। অ্যান্ড প্রবলেম রিপ্রেজেন্টেশন, প্রবলেম রিপ্রেজেন্টেশন মিনস আমাদের কাছে পেশেন্টটা কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসলো। সো এখানে কিন্তু আমাদের সব কয়টা অপশনই ট্রু হবে। সেকেন্ড প্রশ্নে চলে যাই, যে ফলোইং ফিচার্স আর দ্য কারেক্ট ইন টার্মস অফ টাইপ 1 থিঙ্কিং। তো টাইপ 1 থিঙ্কিং এর ক্ষেত্রে কোনটি কোনটি কারেক্ট হবে। প্রথমে যদি আমরা দেখি যে টাইপ 1 এবং টাইপ 2 থিঙ্কিং এর একটা পার্থক্য এখানে দেওয়া আছে। যে পার্ট 1টার মেইনলি কি, আমরা প্যাটার্ন রিকগনিশন করে থাকি। যেমন অনেক সময় আমাদের কাছে যখন পেশেন্টগুলো অ্যাডমিটেড হয়ে থাকে তখন আমরা একটা প্যাটার্ন বুঝে প্রথমত তাকে ট্রিটমেন্টটা দিয়ে দিই, ইনিশিয়াল একটা ম্যানেজমেন্ট করে থাকি। দেন পরবর্তীতে সেটিকে আমরা অ্যানালাইসিস করে আরো মেথডিক্যালি আগিয়ে থাকি। আর এই যে টাইপ 1 থিঙ্কিং, যেমন আমার কাছে যদি একটা পেশেন্ট আসে ইসকেমিক স্ট্রোক, আমি ধারণা করছি, আমার কিন্তু
তার একটা ট্রিটমেন্ট প্যাটার্ন অটোমেটিক্যালি বা হচ্ছে সাবকনশিয়াস অবস্থায় মাথায় চলে আসবে, এবং পরবর্তীতে যখন আমরা আরো গভীরে যাওয়ার চেষ্টা করব তখন কিন্তু আমরা ডেলিভারেড বা একটা কনশিয়াস প্রসেসে আগাবো। সো সেম পেশেন্টকে যখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, এটি কিন্তু একটা ফার্স্ট এবং এফোর্টলেস প্রসেস হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে তার জন্য কোনো কোমরবিডিটি আছে কিনা বা তার কোনো আদার রিস্ক ফ্যাক্টর আছে কিনা এটা যখন বের করব, সেটা হবে একটা স্লো এবং এফোর্টফুল প্রসেস। তাহলে এই ক্ষেত্রে কি আসলে ভ্যারিয়েবিলিটির সম্ভাবনা অনেক বেশি বা হচ্ছে কম থাকে, এবং এই ক্ষেত্রে হচ্ছে এটা আসলে রিলায়েবিলিটি, এবং এই ক্ষেত্রে হচ্ছে রিলায়েবিলিটিটা কি থাকে, অনেকটা বেশি থাকে, যেহেতু আমরা মেথডিক্যালি চিন্তা করছি। তাহলে এখানে এরর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অবশ্যই এখানে এরর হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর এটা যে কোনো কনটেক্সট দ্বারা খুব সিগনিফিকেন্টলি এফেক্টেড হতে পারে, এটি কিন্তু যে কোনো কনটেক্সট দ্বারা সেরকম সিগনিফিকেন্টলি এফেক্টেড হয় না। এখানে ইমোশনাল ইনভলভমেন্ট বেশি থাকে, এখানে ইমোশনাল ইনভলভমেন্ট কম থাকে। তাহলে আমরা যদি দেখি টাইপ 1 থিঙ্কিং এ ইমোশনাল ইনভলভমেন্ট বেশি, অবশ্যই বেশি। হাই সায়েন্টিফিক রাইগর না, টাইপ 1 থিঙ্কিং এ সবসময় মনে রাখবেন সায়েন্টিফিক রাইগর বা রিলায়েবিলিটি এগুলো কি থাকবে, কম থাকবে। ভ্যারিয়েবল রিলায়েবিলিটি অবশ্যই বা লো রিলায়েবিলিটি আমরা বলে থাকি। হিউরিস্টিক প্যাটার্ন, অবশ্যই এটা হচ্ছে হিউরিস্টিক একটা প্যাটার্ন বা হচ্ছে এই যে প্যাটার্ন রিকগনিশনের মাধ্যমে আমরা যেটাকে বলছি। লেস এফেক্টেড বাই কনটেক্সট না, টাইপ 1 থিঙ্কিং ইজ মোর এফেক্টেড বাই কনটেক্সট। তাহলে আমাদের এখানে অপশন এ, অপশন সি এবং অপশন ডি হচ্ছে ট্রু, আর বাকি দুটো হচ্ছে ফলস। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি, হুইচ অপশনস আর কারেক্ট অ্যাজ কমন কগনিটিভ বায়াসেস ইন মেডিসিন। অনেক বড় একটা বক্স, এখানে সবকিছু আমরা এখন ব্যাখ্যা দিব না, কিন্তু জাস্ট আমরা যদি বায়াসগুলোর কথা বলে আসি, যে এনকোডিং বায়াস, অ্যাসার্টেনমেন্ট বায়াস, অ্যাভেলেবিলিটি বায়াস, বেস নেগলেক্ট রেট, কমিশন বায়াস, এরকম অনেক ধরনের বায়াস কিন্তু আছে। তাহলে এই যে বক্সটার ভিতরে যে কগনিটিভ বায়াসগুলোর ভিতরে কোনটি কোনটি আমাদের প্রশ্ন আসে যদি দেখি, সাইক আউট এরর, অবশ্যই সাইক আউট এরর কিন্তু হচ্ছে একটা কমন বায়াস, একটা কমন কগনিটিভ বায়াস, যেখানে হচ্ছে মূলত যে সাইকিয়াট্রিক পেশেন্টস হু রিপ্রেজেন্ট উইথ মেডিকেল প্রবলেমস আর আন্ডার অ্যাসেসমেন্ট, আন্ডার অ্যাসেসড, আন্ডার এক্সামিন্ড এন্ড আন্ডার ইনভেস্টিগেটেড। একটা সাইকিয়াট্রিক পেশেন্ট আসলো, ধরলাম আমি একজন সিজোফ্রেনিয়ার পেশেন্ট আসলো, আমি তাকে প্রপারলি ইভালুয়েট করলাম না, প্রপারলি এক্সামিন করলাম না এবং প্রপারলি তাকে ইনভেস্টিগেট করলাম না। কারণ এই যে প্রবলেমটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমরা প্রিজিউম করে আছি কিংবা এক্সাজারবেটেড বাই দেয়ার সাইকিয়াট্রিক কন্ডিশন। তার পাগলামি দেখে আমার মধ্যে আরো একটা বায়াসনেস আসছে বা আমি হচ্ছে বুঝতে পারছি না, এটাই হচ্ছে মূলত সাইক আউট এরর। দেন যদি আমরা বলি পেকিং প্রিন্সিপাল বলে এটা আসলে কিছু নেই, আনপেকিং প্রিন্সিপাল মানে কি, যে একটা পেশেন্টের ভিতরে যে ধরনের ইনফরমেশন বা যে ধরনের সাইন সিমটম সেটাকে আমরা টোটালি আনফোল্ড করতে পারছি না, আমি টোটালি সেটাকে ব্রিং আউট বা বের করে আনতে পারছি না, সেটি হচ্ছে মূলত যে আনপ্যাকিং প্রিন্সিপাল। সো প্যাকিং প্রিন্সিপাল বলে কিছু নেই। দেন আমরা চলে আসি ট্রায়াস কিউইং। হ্যাঁ, হোয়াট ইজ ট্রায়াস কিউইং? যে ট্রায়াস হচ্ছে যে এনশিওরস পেশেন্টস আর সেন্ট টু দ্য রাইট ডিপার্টমেন্ট। ধরলাম একটা পেশেন্ট যার হচ্ছে রেসপিরেটরি কমপ্লিকেশন আছে, আমি একটা সরকারি হাসপাতালের কোনো একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বা আউটডোরে আছি। এখন আমি তাকে কি করব, যে তাকে আমি তার প্রপার জায়গায় পাঠানোর চেষ্টা করছি। হ্যাঁ, যেমন হচ্ছে কোভিডের সময় আমরা হচ্ছে ট্রায়াস করে পেশেন্টগুলোকে ফিল্টার করে নিতাম, যে কোভিড পেশেন্টগুলোকে আমরা কোভিড যে ডেডিকেটেড কোভিডে আমরা কিন্তু পাঠানোর চেষ্টা করতাম। এটাই হচ্ছে মূলত যে ট্রায়াজের ব্যবস্থা। ফর এক্সাম্পল, ডায়াবেটিক কিটোএসিডোসিসের একটা পেশেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন এন্ড ভমিটিং ইজ সেন্ট টু সার্জারি, এবং দ্য রং লোকেশন স্টপস পিপল থিঙ্কিং অ্যাবাউট মেডিকেল ইস্যুস কজেস অফ অ্যাবডোমিনাল পেইন এন্ড ভমিটিং। আমি নিজেও অনেক সময় হচ্ছে ইমার্জেন্সিতে এমন পেশেন্ট পেয়েছি যে পেশেন্টের শুধুমাত্র কমপ্লেন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। এখন একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলে আমাদের প্রথমেই মাথায় কি আসবে? প্রথমে মাথায় আসবে তার কোনো হচ্ছে পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রাইটিসের কোনো সমস্যা হলো কিনা, তার কোলিসিস্টাইটিসের কোনো সমস্যা হলো কিনা, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা হলো কিনা, অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হলো কিনা, ঠিক আছে? কিন্তু অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক কিটোএসিডোসিসের পেশেন্টও কিন্তু আমাদের কাছে শুধুমাত্র অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং এসব নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই সময় এই সমস্ত পেশেন্টের যদি হচ্ছে আমরা আরবিএস চেক করি, দেখা যাবে তার আরবিএস হাই। এখন এই যে ট্রায়াসের ব্যাপারটা ছিল কি, আমাদের প্রপার পেশেন্টকে প্রপার জায়গায় পাঠানো। এখন আমরা অনেক সময় হয় কি, যে ডায়াবেটিক কিছু আমি এখানকার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি,
যে ডায়াবেটিক কিটোএসিডোসিসের পেশেন্টটাকে আমরা মানে যখন পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে আমরা তাকে দেখা গেল যে সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলাম কোনো হচ্ছে অ্যাবডোমিনাল কোনো কজ চিন্তা করার মাধ্যমে, কিন্তু দেখা গেল তার আরবিএস হাই। এবং এই বাস্তব জীবনেই আমি এই পেশেন্টটা পেয়েছি যে আমি যখন ইন্টার্নিতে ছিলাম তখন সার্জারিতে এরকম একটা পেশেন্ট এসেছিল যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে, পরে দেখা গেছে তার আরবিএস হাই, তখন আমরা তাকে মেডিসিনে রেফার করে দিয়েছি বা ট্রান্সফার করে দিয়েছি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই ধরনের সমস্যাকে আমরা ট্রাইস্কিউইং বলে থাকি। আনঅ্যাভেলেবিলিটি বায়াস, আনঅ্যাভেলেবিলিটি বায়াস বলে কিছু নেই, এটি হচ্ছে মূলত অ্যাভেলেবিলিটি বায়াস। আর একটা হচ্ছে অ্যাসার্টেনমেন্ট বায়াস। অবশ্যই অ্যাসার্টেনমেন্ট বায়াস কিন্তু হচ্ছে এটা আমাদের একটা কগনিটিভ বায়াসের অন্তর্গত। তাহলে কি কি বললাম? সাইক আউট এরর, অবশ্যই সাইক মানে একটা পেশেন্টকে আন্ডার এক্সামিন, আন্ডার অ্যাসেস, আন্ডার ইভালুয়েশন করা, হ্যাঁ। প্যাকিং প্রিন্সিপাল বা প্যাকিং প্রিন্সিপাল বলে কিছু নেই, এটি হচ্ছে মূলত কি আনপ্যাকিং প্রিন্সিপাল। ট্রায়াস্কিং, অবশ্যই এটা একটা পার্ট অফ কগনিটিভ বায়াস। আনঅ্যাভেলেবিলিটি বায়াস, এটা বলেও কিছু নেই। অ্যাভেলেবিলিটি বায়াস, এই টার্মগুলো মনে রাখতে হবে। এবং অ্যাসার্টেনমেন্ট বায়াস। সো আমাদের এ সি ই এই তিনটা হচ্ছে ট্রু, বাকি দুটো হচ্ছে ফলস হবে। আচ্ছা, এবার আসি, এটা আমি আপনাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করব না, এটা আপনারাই দেখে নেবেন যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম মেটাকগনিটিভ নলেজ। সো এখানে একটাই অ্যান্সার, অ্যান অ্যাওয়ারনেস অফ অ্যান অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট ওয়ান্স ওন থিঙ্কিং, নিজের থিঙ্কিং সম্পর্কে আরো বিস্তারিত থিঙ্ক করা, সেটা নিয়ে হচ্ছে কাজ করে, এটাই হচ্ছে মূলত মেটাকগনিটিভ নলেজ। আদার যে অপশনগুলো আছে, অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস ফিট টুগেদার, না, এটা এখানে হয় না। এ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ টু ডু সামথিং, না, এটা জাস্ট থিঙ্কিং এর সাথে রিলেটেড। দ্য টেন্ডেন্সি টু এনগেজ ইন ডেলিভারেড প্র্যাকটিস, অবশ্যই না, এখানে ডেলিভারেড প্র্যাকটিসের কোনো ব্যাপার স্যাপার আসে না। দ্য টেন্ডেন্সি টু লুক ফর এভিডেন্স, ওয়েই থিংস আপ অ্যান্ড বি অ্যাওয়ার অফ কন্টেক্সট, নাই, এটাও কোনো ব্যাপার নাই। এখানে হচ্ছে শুধুমাত্র যে অ্যান অ্যাওয়ারনেস অফ অ্যান্ড অ্যান অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট ওয়ান্স ওন থিঙ্কিং, ঠিক আছে। মানে আমি যে জিনিসটা চিন্তা করছি সেটি সম্পর্কে আমি অবগত কিনা, এবং সেটি মানে হচ্ছে এটি সম্পর্কে আমি নিজের থিঙ্কিং সম্পর্কে কিভাবে চিন্তা করব সেটি সম্পর্কে জানা। আচ্ছা, পেশেন্ট স্পেসিফিক ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ফার্মাকোকাইনেটিক্স, এটা হচ্ছে আমাদের যে ক্লিনিক্যাল থেরাপিউটিক্স চ্যাপ্টারের অংশ। আমরা যদি এই বক্সে দেখি পেশেন্ট স্পেসিফিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ফার্মাকোকাইনেটিক্স, যেমন প্রথমে আসে আমরা এইজের ক্ষেত্রে। এইজের ক্ষেত্রে কি হয় যে কোনো ফিটাস বা নিউবর্নের ক্ষেত্রে ড্রাগ মেটাবলিজম কিন্তু লো হয়ে থাকে। ফর এক্সাম্পল, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কাজ করা হয়ে থাকে, বড়দের ক্ষেত্রে আমরা যে ক্রিয়েটিনিনটাকে 1 বা 1.2 নর্মাল বলে থাকি, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেই 1 বা 1.2 হলে কিন্তু সেটাকে আমরা নর্মাল বলতে পারি না। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে যে আমাদের যখন ড্রাগ দেওয়ার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ড্রাগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয়। যেমন যে সমস্ত প্রিটার্ম নিউবর্নগুলা জন্মের পরপরই এনআইসিইউ, নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যায়, তাদেরকে যখন এই যে মানে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্সগুলো দেওয়া হয়, সাধারণত আমরা জানি সেফটাজিডিন, অ্যামিক্যাসিন দিয়ে এদের শুরু করা হয়, তাদের কিন্তু ফ্রিকুয়েন্টলি যে ক্রিয়েটিনিনটা চেক করা হয়ে থাকে। বড়দের কিন্তু আমরা অত ফ্রিকুয়েন্টলি চেক করি না, যে কোনো অ্যান্টিবায়োটিক্স দেওয়ার পরও হয়তো বা মানে রেগুলার বেসিসে চেক করি না, একটা সার্টেন পিরিয়ড পর তো অবশ্যই যে কোনো এজেই চেক করতে হয়। কিন্তু যে এই যে ড্রাগ মেটাবলিজমটা, কারণ কি, কারণ হচ্ছে যে ফিটাস এবং নিউবর্নের ক্ষেত্রে ড্রাগ মেটাবলিজমটা সাধারণত লো হয়ে থাকে, এছাড়া বিকামস লেস এফেক্টিভ উইথ এজ, এবং পরবর্তীতে এটা কমতে থাকে। তাহলে এইজ অবশ্যই একটা স্পেসিফিক ফ্যাক্টর ইন কেস অফ আমাদের ফার্মাকোকাইনেটিক্স। এবার আসে আমাদের যে সেকেন্ডটা, এখানে হচ্ছে কার্ডিওভাস্কুলার ফাংশন। না, কার্ডিওভাস্কুলার ফাংশনে এখানে তেমন কোনো রোল নেই, আমাদের মূলত হচ্ছে যে কিডনি ফাংশন বা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফাংশন। যেমন কিডনি ফাংশন কেন, কারণ কারো যদি হচ্ছে কোনো রেনাল ডিজিজ থাকে সেক্ষেত্রে ড্রাগ মেটাবলিজমটা কি হবে, অবশ্যই কমে যাবে। এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কারণ হচ্ছে স্মল ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ওরাল ড্রাগ মে বি লেড বাই রিডিউসড গ্যাস্ট্রিক মোটালিটি। তাহলে গ্যাস্ট্রিক মোটালিটি যদি কমে যায় কিংবা অ্যাবজর্পটিভ ক্যাপাসিটিতে যদি কোনো ঝামেলা হয়, বিশেষত যে সার্জিক্যাল রিসেকশনের পরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নর্মাল যে ফার্মাকোকাইনেটিক্সটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। আচ্ছা, স্মোকিংটা আপনাদেরকে দেখাই যে টার ইন টোবাকো স্মোক স্টিমুলেটস দ্য অক্সিডেশন অফ সার্টেন ড্রাগ, মানে ড্রাগের মেটাবলিজমটাকে কিন্তু ইনক্রিজ করতে পারে। তাহলে একজন স্মোকারের ক্ষেত্রে আমরা বলতে পারি কি ড্রাগের মেটাবলিজমটা দ্রুত হবে।
বডি মাস ইন্ডেক্সের সাথে এটার আসলে কোনো সম্পর্ক নেই। বিশেষত সম্পর্ক যেটা আমাদের এখানে কনফিউশন হয় ওবেসিটির সাথে, মানে হচ্ছে বডি ওয়েটের সাথে। কারণ ওবেসিটি ইনক্রিজেস ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড হাফ লাইফ অফ লিপিড সলিউবল ড্রাগ, এটা খুব ভালো মতো মনে রাখবেন। এবং পেশেন্টস উইথ হায়ার লিন বডি মাস হ্যাভ লার্জার বডি কম্পার্টমেন্টস ইনটু ড্রাগস আর ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মে রিকোয়ার হায়ার ডোজেস। মানে একজন ওবেস পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি কি ড্রাগের ডোজ যত বেশি ওজন তার হচ্ছে ড্রাগের ডোজও কিন্তু বেশি লাগবে। লিভার ফাংশন কিন্তু বলে ফেলেছি যে লিভার ফাংশন যে এখানে যে P450 এনজাইমটা থাকে এটির উপর কিন্তু ডিপেন্ড করে থাকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, সি এবং ই, এই তিনটে হবে ট্রু, বাকি দুটো হচ্ছে ফলস হবে। নেক্সট চলে আসি, ফলোইং ড্রাগস আর রেসপন্সিবল ফর নিউট্রোপেনিয়া। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটি বক্স, এটি হচ্ছে ডেভিডসনের এই বক্স, মানে হচ্ছে ভুল করে না পড়ে কোনোদিনও পরীক্ষার হলে যাওয়া চলবে না। তাহলে আমরা যদি দেখি অ্যান্টিথাইরয়েড ড্রাগস, অবশ্যই অ্যান্টিথাইরয়েড তিনটা এ দিয়ে তিনটা মনে রাখবেন, অ্যান্টি অ্যারিথমিক, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ম্যালেরিয়াল এবং অ্যান্টি থাইরয়েড। হ্যাঁ, এই বক্সে কিভাবে মনে রাখবেন, ক্যান, CAN ড্যাশ টি, সরি এটা মনে রাখবেন, ক্যান্ট দিয়ে নিউট্রোপিনিয়া কারা করতে পারে। বাকিগুলো মূল ক্লাসে বলেছি তাই আর বললাম না। C4 হচ্ছে আমাদের প্রথমে যেটা চলে আসবে ক্লোজাপিন আসবে প্রথমেই। এ দিয়ে চারটা জিনিস বলেছি, কি কি বলেন তো, আমার সাথে সাথে একবার রিক্যাপ করেন। অ্যান্টি অ্যারিথমিক, সবগুলোই অ্যান্টি দিয়ে শুরু হবে, 3, 4 অ্যারিথমিক, 2 হচ্ছে ম্যালেরিয়াল, 3 নাম্বার হচ্ছে থাইরয়েড এবং 4 নাম্বার হচ্ছে বায়োটিক। তাহলে চারটা জিনিস বলে ফেললাম অ্যান্টি দিয়ে, কি কি, অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টি অ্যারিথমিক, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি থাইরয়েড। এবার যদি চলে আসি যে এন দিয়ে কোনটা হবে, অ্যানেসাইড হচ্ছে আমাদের নেক্সট টার্গেট, অ্যানেসাইডস। এবং টি দিয়ে বাকি রয়ে গেল হচ্ছে টিক্লোপিডিন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাকিগুলো মনে রাখলেই হবে, টিক্লোপিডিন। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের যে নিউট্রোপেনিক বা অ্যাগ্রানুলোসাইটোসিস বা যেটার ল্যাটেন্সি থাকে ডেজ টু উইকস, কি কি বললাম। তাহলে যদি বলি যে অ্যান্টিথাইরয়েড ড্রাগ, অবশ্যই এটি ট্রু হবে। ক্লোজাপাইন, অবশ্যই কান্টের হচ্ছে সি হচ্ছে আমাদের এই যে ক্লোজাপাইন। নেক্সট হচ্ছে টি মানে হচ্ছে টিক্লোপিডিন, অবশ্যই টিক্লোপিডিন আমাদের নিউট্রোপেনিয়া করতে পারে। এছাড়া সেফালোস্পোরিনস এবং অ্যালোপোরিনাল, এটা কিন্তু নিউট্রোপেনিয়া করে না। তাহলে এরা কি করতে পারে, যেমন হচ্ছে সেফালোস্পোরিন বা হচ্ছে অ্যালোপোরিন। সেফালোস্পোরিন কিন্তু আমাদের হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। এছাড়া অ্যালোপোরিনালের কাজ হচ্ছে অন্যরকম, এটা হচ্ছে লুপাস করতে পারে। ওকে, এটুকু মনে রাখলেই চলবে। তাহলে আমাদের প্রথম তিনটা অপশন হচ্ছে ট্রু, বাকি দুটো হচ্ছে ফলস হবে এখানে। নেক্সট চলে আসি, ড্রাগস দ্যাট আর কমনলি মনিটরড বাই প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটা আপনারা নিজেরা বের করে নেবেন যে লিথিয়াম, ভ্যানকোমাইসিন, জেন্টামাইসিন, এদেরকে কিন্তু আমাদের প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন দিয়ে মনিটর করতে হয়। এমফিসিলিন এবং হচ্ছে ডিজিটক্সিনকে কিন্তু করা লাগে না। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটি টপিক থেকে এই প্রশ্নটি, এবং এটি ভুল করে না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া চলবে না। এটা অবশ্যই আমাদের পরীক্ষার হলে পড়ে যেতেই হবে। এই বক্সে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই একটু। আচ্ছা, এই যে নোবেল যে থেরাপিগুলো আছে, নোবেল থেরাপিগুলোর ভিতরে হচ্ছে আমরা কোনটা এখানে হচ্ছে ইউজ করতে পারি। বিশেষত আমাদের প্রশ্নটা হচ্ছে কোনটা, স্টেম সেল থেরাপি নিয়ে। হ্যাঁ, স্টেম সেল থেরাপিটা সবসময় মনে রাখবেন SIP, স্টেম সেল থেরাপি দিতে পারি। প্রথম কথা হচ্ছে এস দিয়ে মনে রাখবেন হচ্ছে যে কোনো স্পাইনাল কর্ড ইনজুরি। তাহলে আই দিয়ে কি হবে, যে কোনো এই যে ইসকেমিক হার্ট ডিজিজ, সংক্ষেপে লিখলাম IHD। এবং পি দিয়ে হবে হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে প্রশ্নটা আমাদের কি ছিল, স্টেম সেল থেরাপি ক্যান বি ইউজ
আইএসডি অবশ্যই ট্রু। তারপর পার্কিনসন্স ডিজিজ এটিও হবে ট্রু। স্পাইনাল কর্ড ইনজুরি এটিও ট্রু হবে। কিসের আমরা যদি টার্মটা বলি এসআইপি সিপ, এসআইপি সিপ। এস ফর হচ্ছে কি বললাম, এস ফর বললাম হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি, আই ফর হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ এবং পি ফর হচ্ছে কোনটা পার্কিনসন্স ডিজিজ। বাকি অংশগুলো একটু যদি বলে যাই, মনোক্লোনাল অ্যান্টিবডিস, এটা মনে রাখবেন হচ্ছে এমসিসি। এম ফর হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, কিসে ব্যবহার করি, ক্যান্সার এবং ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে যদি বলি এমসিসি, এম ফর হচ্ছে মনোক্লোনাল। মনোক্লোনাল কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, নাম্বার 1 হচ্ছে ক্যান্সার, আর নাম্বার 2 হচ্ছে যে কোনো ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস বা হচ্ছে ক্রনস ডিজিজ এগুলোর ক্ষেত্রে। স্মল ইন্টারফেয়ারিং এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। জিন থেরাপি এটা খুব ভালো মতো মনে রাখতে হবে। সিস্টিক ফাইব্রোসিস, যে কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ, যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টে থেরাপিতে আমরা ব্যবহার করতে পারি। ওকে, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটি বক্স। নেক্সট চলে আসি, এটা তো আমরা বললাম। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অকার্স ইন হাইপারএমেসিস গ্রেভিডারাম। হোয়াট ইজ হাইপারএমেসিস গ্রেভিডারাম, এটা কিন্তু আমরা সবাই জানি, সো এটা ব্যাখ্যা করার মতো আর কিছু এখানে অবশিষ্ট নেই। তাহলে আমাদের যেটা বলতে হবে যে হাইপারএমেসিস গ্রেভিডারামের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। প্রথমে অবশ্যই মনে রাখবেন এখানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। হাইপারএমেসিস গ্রেভিডারামে কি হয়ে থাকে, অনেক বেশি মাত্রায় ভমিটিং হতে পারে, হ্যাঁ, অনেক বেশি ভমিটিং হয়ে থাকে। তাহলে যদি বেশি ভমিটিং হয় আমরা জানি কি হতে পারে, ইলেকট্রোলাইটের ভিতরে সোডিয়াম কমে যাবে, পটাশিয়াম কমে যাবে এবং ম্যাগনেসিয়াম কমে যাবে, তিনটা হচ্ছে এখানে কমে যাবে। কি কি কমলো, হাইপোক্যালেমিয়া, হাইপোন্যাট্রেমিয়া এবং হাইপোম্যাগনেসেমিয়া। আচ্ছা, একটা গেল। তাহলে কি হতে পারে, এখন কেউ যদি ভমিটিং করছে, ভমিটিং করলে কি হবে, তার ডিহাইড্রেশন হবে, শরীরের ওজন তার মানে হচ্ছে তার প্রপার ফুড ইনটেক করলে তার ঝামেলা হবে। সেক্ষেত্রে আলটিমেটলি দেখা যাবে কি বডি ওয়েটটা কমে যাবে, কতটুকু, মোর দেন 5% পর্যন্ত লস হতে পারে। এছাড়া আর কি হতে পারে, সিভিয়ার নসে ভমিটিং, এটা তো জানি, এটার কিছু বলার নেই। এবং যখন এত বারবার ভমিটিং করছে আলটিমেটলি কি হবে, তার ডিহাইড্রেশন হবে এবং লাস্টে কি হতে পারে, তার কিটোসিস হবে। ওকে, তাহলে কি কি বললাম, তিনটা জিনিস, তিনটে ইলেকট্রোলাইট লস হতে পারে। একটা হচ্ছে হাইপোন্যাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া এবং হাইপোম্যাগনেসেমিয়া। এছাড়া কি হতে পারে, যে ওয়েট লস হচ্ছে মোর দেন 5%, ডিহাইড্রেশন হতে পারে এবং কিটোসিস হতে পারে। তাহলে আমরা যদি মিলাই, হাইপোক্যালেমিয়া অবশ্যই ট্রু, রেসপিরেটরি অ্যালকোলোসিস না, অ্যালকোলোসিসের কোনো কিছু ছিল না এখানে। হাইপোন্যাট্রেমিয়া অবশ্যই হতে পারে। মেটাবলিক অ্যালকোলোসিস, এটা কিন্তু মনে রাখবেন যে হাইপারএমেসিস গ্রেভিডারামে মেটাবলিক অ্যালকোলোসিস হতে পারে। আর হাইপোম্যাগনেসিমিয়া এটা ট্রু হবে, হ্যাঁ, এটা ফলস লেখা, এটা ট্রু হবে। আচ্ছা, এবার আসি একটা জাস্ট সিম্পল প্রশ্ন। এ প্রিভিয়াসলি ফিট 72-year-old man presents with severe pain affecting the right chest wall. কোথায়, রাইট চেস্ট ওয়ালে তার একটা পেইন হলো, such that he is struggling to remain living independently। মানে তার পেইনটা তার যে নর্মাল যে ডেইলি অ্যাক্টিভিটি সেটিকে এফেক্ট করছে। From his history you discover that his clothes touching his skin is excruciatingly painful. His family physician has started him on tramadol 50 mg twice daily without সিগনিফিকেন্ট বেনিফিট। মানে ট্রামাডল 50 মিলিগ্রাম দেওয়ার পরও তার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে এই ধরনের মানে টাচিং এর পরে যদি হচ্ছে পেইন হয় তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, আমরা সেটিকে বলে থাকি হচ্ছে মেকানিক্যাল অ্যালোরেনিয়া, যেহেতু কোনো কিছু একটা ইনভলভমেন্ট আছে। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট চলে আসি, অ্যাঙ্কেল এডিমা ইজ অ্যান অ্যাডভার্স রিঅ্যাকশন অফ ফলোয়িং ড্রাগ। এই বক্সটা খুব ভালো মতো আপনারা দেখবেন। এখানে যে কয়টা জিনিস দেখা দরকার, যেমন আমাদের এসসিএ ইনহিবিটর কি করতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট করতে পারে, হাইপারক্যালেমিয়া করতে পারে।
যে কোনো অ্যান্টিবায়োটিক্স, নশিয়া, ডায়রিয়া করতে পারে। যেটা যেটা আমাদের মেনলি লাগবে সেটা বলে দিচ্ছি। যেমন দেখেন এই যে অ্যাঙ্কেল এডিমা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলোর একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে কিন্তু অ্যাঙ্কেল এডিমা। হ্যাঁ, তাহলে এখানের ভিতরে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনটা? অ্যামলোডিপিন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ফিউরোসেমাইড, ফিউরোসেমাইড মানে কি? আমাদের ডায়াবেটিস, ডায়াবেটিস হলে কি করতে পারে? ডিহাইড্রেশন, হাইপোক্যালেমিয়া, হাইপোনাইট্রেমিয়া, হাইপোটেনশন এবং রেনাল ইম্পেয়ারমেন্ট করতে পারে। এটির সাথে কিন্তু আসলে মানে অ্যাঙ্কেল এডিমার কোনো সম্পর্ক নেই। মরফিন, মরফিন কি করতে পারে? মরফিনও কিন্তু যেমন দেখেন যে এটা কনস্টিপেশন করতে পারে, ডেলিরিয়াম করতে পারে, নর্সিয়া ভমিটিং করতে পারে। অ্যাঙ্কেল এডিমার সাথে এটারও কোনো সম্পর্ক নেই। অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন মানে কি? এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সে অ্যাঙ্কেল এডিমা করতে পারে। ফিউরোসামাইডটা বলে দিলাম। অ্যাটেনোলল, অ্যাটেনোলল কি মানে হচ্ছে আমরা জানি বিটা ব্লকার, সে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, কোল্ড পেরিফেরি করতে পারে। এটাও কিন্তু কোনো ধরনের কোনো অ্যাঙ্কেল এডিমা করে না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, the pain system can change response to tissue injury. Which of the following neurotransmitters plays a key role in the process of central sensitization? সবসময় মনে রাখবেন সেন্ট্রাল সেন্সিটাইজেশনের কথা যখন আসবে গ্লুটামেট, গ্লুটামেট এবং গ্লুটামেট। এটা ডেভিডসনের 34.2 নাম্বার বক্স থেকে নেওয়া হয়েছে যে গ্লুটামেট কিভাবে কাজ করতে পারে? অ্যান মিথাইল ডি অ্যাসপার্টেট এর মাধ্যমে, রিসেপ্টরের মাধ্যমে কাজ করে থাকে, which increased neuronal activity in the spinal cord level. এবং ইনহিবিটরি অ্যামাইনো অ্যাসিড নিউরোট্রান্সমিটার কি কি আছে? যে গ্লাইসিন, গাবা এবং উইথ নিউরোপেপটাইডস সাচ এস বিটা এন্ডোরফিন এবং গ্যালানিন হ্যাভ ইনহিবিটরি অ্যাকশন অলদো দিস মে বি অল্টার্ড ইন সাম ক্রনিক স্টেটস। তো আমাদের অ্যান্সার হচ্ছে গ্লুটামেট, বাকি সবগুলো হচ্ছে মূলত যে ইনহিবিটরি টাইপের কাজ করে থাকে। আচ্ছা, an elderly woman fell and hurt her left hip. On examination, the left hip was extremely painful to move and she was unable to stand. The pre-test probability of a hip fracture was deemed to be high. Plain X-ray of the pelvis and the left hip were requested. Which of the following statements best post-test probability? তাহলে কি হতে পারে? The probability of a disease after taking new information from a test result into account. তাহলে আমরা নতুন একটা টেস্টের মাধ্যমে কি রেজাল্ট পাচ্ছি? বাকিগুলো দেখি। The adjustment of probability after taking individual patient factors into account না, আমরা এখানে কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না। The chance that a test will detect true positive, এটা টেস্ট কিন্তু কখনোই ট্রু পজিটিভ ডিটেক্ট করতে পারবে না। তাহলে আমাদের মেইনলি যেটা জানতে হবে যে দ্য প্রবাবিলিটি অফ এ ডিজিজ আফটার টেকিং নিউ ইনফরমেশন ফ্রম এ টেস্ট রেজাল্ট ইনটু অ্যাকাউন্ট। আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি সেটিকে আমরা মানে আমাদের গুরুত্ব বা আমলে নিচ্ছি। ফলোইং ফাংশনস আর কারেক্ট ইন কেস অফ এ স্মল মাইলিনেটেড ফাইবার বা এ ফাইবার যেটাকে বলে থাকে। এই ফাইবার যদি আপনারা দেখেন যে এখানে এই সবগুলা যেহেতু স্মল মাইলিনেটেড বলছি, লার্জ মাইলিনেটেড হলে এখানকার গুলো আসতো, স্মল হলে দেখেন যে ওয়েল লোকালাইজ পেইন বা হচ্ছে থার্মাল সেন্সেশন। হ্যাঁ, তাহলে ওয়েল লোকালাইজ পেইন, থার্মাল সেন্সেশন এগুলো হচ্ছে মূলত স্মল মাইলিনেটেড এ ফাইবারের যে ফাংশন। তাহলে বাকিগুলো যদি বলি, প্রোপ্রিওসেপশন, প্রোপ্রিওসেপশনের ফাংশনটা করে থাকে এ আলফা ফাইবার। হ্যাঁ, এ আলফা ফাইবারটা হচ্ছে যে প্রোপ্রিওসেপশনের অন্তর্গত, যেটি একটি লার্জ মাইলিনেটেড ফাইবার। বাকি রইল কি? মোটর টু মাসল ফাইবার। মোটর টু মাসল ফাইবারগুলো আসবে হচ্ছে সেম এ আলফা ফাইবার। আর যদি বলি মোটর টু মাসল স্পিন্ডল, তাহলে হচ্ছে এ মাইনাস যে ফাইবারটা সেটা। ওকে, তোমার এই দুটা গেল। ওয়েল লোকালাইজ পেইন এবং থার্মাল সেন্সেশন, এই দুটো হচ্ছে অবশ্যই আমরা জানি যে স্মল মাইলিনেটেড এ ফাইবারের কাজ। এবং লাইট টাচ, লাইট টাচটা কে করে থাকে? যে এ বিটা ফাইবারের কাজ হচ্ছে যে লাইট টাচ এবং হচ্ছে প্রেশার। হুইচ অ্যান্টি-এমেটিক ড্রাগস অ্যাক্ট অন ক্যামোটেকটিক ট্রিগার জোন? তাহলে এখানে বেশ কয়েকটা জোনের নাম আছে, যেমন ক্যামোটেকটিক ট্রিগার জোন, ভমিটিং সেন্টার, গার্ড বা গ্যাস্ট্রিক স্ট্যাসিস বলে থাকি, গার্ড ডিস্টেনশন এবং গার্ড ক্যামোরিসেপ্টর। এখন যদি বলি যে ক্যামোটেকটিক ট্রিগার জোন মেইনলি হচ্ছে আমাদের হ্যালোপেরিডল এবং মেটোক্লোপ্রোমাইড। তাহলে হ্যালোপেরিডল এবং মেটোক্লোপ্রোমাইড হচ্ছে মূলত ক্যামোটেকটিক ট্রিগার জোনে কাজ করে থাকে। সাইক্লিজিনটা কোথায় কাজ করতে পারে? সাইক্লিজিনটা মূলত হচ্ছে যে ভমিটিং সেন্টার এবং গার্ড ডিস্টেনশন এখানে কাজ করে থাকে। দেন হায়োসিন, হায়োসিন কাজ করে থাকে হচ্ছে যে এই জায়গাটায়, যে এটাও ভমিটিং সেন্টারে কাজ করে থাকে। এবং লেভোপ্রোপেমাজিন এটা কাজ করে হচ্ছে মূলত আমাদের এই যে গার্ড রিসেপ্টর এবং হচ্ছে যে ভমিটিং সেন্টারের উপরে কাজ করতে পারে। সো এতটুকু হচ্ছে আমাদের মেইনলি এমসিকিউ পোর্শন। এবং এখানের
অনেকগুলো বক্সই আছে যেগুলো বা যে বক্সগুলো দেখানো হয়েছে প্রতিটাই কিন্তু আমাদের এফসিপিএস পার্ট 1 এর কোয়েশ্চেন আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের এসবিআই অংশের দিকে, এবং এসবিআই অংশেও আমাদের প্রশ্ন মোট 15টি। সো আমরা আমাদের এসবিআই তে যদি চলে যাই, প্রথমেই আমাদের যে প্রশ্নটি আসবে যে a doctor is considering whether a patient presenting with headache, fever and nuchal rigidity may have meningitis. Regarding likelihood ratios for each clinical finding, which of the following statement is true? Okay, আমাদের এটির অ্যান্সার হচ্ছে অপশন বি। প্রতিটা অপশনে যদি আমরা আসি, and likelihood ratio greater than 1 decreases the probability of disease. ওকে, এটা অবশ্যই সম্ভব না, কারণ আমরা জানি কি a likelihood ratio greater than 1 increases the probability of disease, and likelihood ratio is the probability of finding in patients with disease না, এটা কিন্তু না যে আমাদের ডিজিজ প্রবাবিলিটি আমরা বুঝতে পারি। আচ্ছা, a likelihood ratio of 0 means diagnosis is unlikely and likelihood ratio 1 means the diagnosis is certain. আমরা যদি দেখাই, আমরা জানি likelihood ratio মানে কি probability of finding in patients with disease এবং divided by probability of finding in patients without disease। আমাদের আর কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, কারণ সবসময় মনে রাখবেন যে কোনো একটা পেশেন্টের যদি লাইকলিহুড রেশিও আমরা জানি কি এটা সবসময় হতে হয় 1, তাহলে কারো যদি লাইকলিহুড রেশিও মানে 1 এর চাইতে বেশি হয় তাহলে বুঝতে হবে যে এই ক্ষেত্রে প্রবাবিলিটি মানে ডিজিজের প্রবাবিলিটিটা বেশি। সো আমাদের অ্যান্সার হচ্ছে লাইকলিহুড রেশিও গ্রেটার দ্যান 1 ইনক্রিজেস দ্য প্রবাবিলিটি অফ দ্য ডিজিজ। নেক্সট চলে আসি, এ ডক্টর ইজ কনসিডারিং whether to treat a patient with antibiotics for a urinary tract infection or UTI. The term treatment threshold describes a situation in which various factors are evenly weighed. What is the best description of the factors involved? আচ্ছা, ট্রিটমেন্ট থ্রেশহোল্ড বলতে সবসময় মনে রাখবেন এটা যে দ্য রিস্ক অফ দ্য টেস্ট, দ্য রিস্ক ভার্সেস বেনিফিট অফ দ্য ট্রিটমেন্ট, মানে একটা ট্রিটমেন্টের কতটুকু রিস্ক আছে এবং এই যে আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি তার রিস্ক কত, বেনিফিট কত। দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ফ্যাক্টরস আর ওয়েল ইভেনলি ওয়েটেড ইজ দ্য থ্রেশহোল্ড, মানে যে পয়েন্টে আমরা বুঝতে পারি যে এটি ইভেনলি একটা অবস্থায় আছে তখন এটাকে আমরা থ্রেশহোল্ড বলে থাকি। ইফ এ টেস্ট অর ট্রিটমেন্ট অর ফর এ ডিজিজ ইজ ইফেক্টিভ অ্যান্ড লো রিস্ক, তাহলে মূলত হতে হবে কি ট্রিটমেন্টের মানে এফেক্ট থাকতে হবে বেশি। আমরা একটা ট্রিটমেন্ট দিলাম তার হচ্ছে ইফেক্ট কম কিন্তু হচ্ছে রিস্ক বেশি, তাহলে তো আর হবে না। এবং দেন ওয়ান শুড হ্যাভ এ লোয়ার থ্রেশহোল্ড ফর গোয়িং এহেড। আবার অন দ্য আদার হ্যান্ড, ইফ এ টেস্ট অর ট্রিটমেন্ট ইজ লেস এফেক্টিভ অর হাই রিস্ক, দ্য ওয়ান রিকোয়ার্স greater confidence in the clinical diagnosis and potential benefits of the treatment first. In principle, if a diagnostic test will not change the management of the treatment patient, then it should not be requested. তার কারণ কি একটা ডায়াগনস্টিক টেস্ট দিয়ে আমরা যদি কোনো কনক্লুসিভ ফাইন্ডিংসে না আসতে পারি সেটা দিয়ে কিন্তু আসলে আমাদের লাভ নেই, আনলেস there are other compelling reasons to do so. So the cost of the treatment and whether the treatment is likely to be succeed, এটা তো অবশ্যই সম্ভব না। The quality of the life of the patient and risk and benefit of the treatment, এটাও না। তাহলে আমাদের মূলত চিন্তা করতে হবে কি the risk of the test and the risk and benefit of the patient ট্রিটমেন্ট। তাহলে আমাদের যে থ্রেশহোল্ডের মূল যে কথাটা সেটাই এখানে কিন্তু চলে আসবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার আসি যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর বেস্ট ডিসক্রাইবস হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম হিউম্যান ফ্যাক্টর। তাহলে হিউম্যান ফ্যাক্টর বলতে কি বুঝি, এটা হচ্ছে মূলত একটা সায়েন্স অফ দ্য লিমিটেশনস অফ হিউম্যান পারফরমেন্স অ্যান্ড হাউ টেকনোলজি, আওয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড টিম কমিউনিকেশন ক্যান অ্যাডাপ্ট ফর দিস টু রিডিউস ডায়াগনস্টিক অ্যান্ড আদার টাইপ অফ এরর। মানে টোটাল যে কম্বিনেশনটা সেটা কিভাবে আমাদের ইররটাকে কমাতে পারে। অ্যানালাইসিস অফ সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস ইন হেলথ কেয়ার শো দ্যাট হিউম্যান ফ্যাক্টরস অ্যান্ড পুয়ার টিম কমিউনিকেশন প্লে এ সিগনিফিকেন্ট রোল when the things go wrong. তাহলে আমরা যদি এখানের প্রশ্নটা নিয়ে আবার বলি যে এখানে আমরা বুঝতে চাচ্ছি কি যে বেস্ট ডিসক্রাইবস হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম হিউম্যান এরর। তাহলে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ডায়াগনস্টিক এরর, ঠিক আছে, এটা কিন্তু আসলে মানে হিউম্যান এররে সরাসরি ভাবে পড়ে না। হাউ ইকুইপমেন্ট ইজ ডিজাইন টু টেক হিউম্যান বিহেভিয়ার ইনটু অ্যাকাউন্ট, এটা অন্য জিনিস। হাউ ফ্যাটিক ইফেক্টস হিউম্যান থিঙ্কিং অ্যান্ড ডিসিশন, এগুলো কিছুই না, মূলত হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য লিমিটেশনস অফ হিউম্যান পারফরমেন্সেস। এটাই হচ্ছে মূলত যে হিউম্যান ফ্যাক্টরটাকে ইফেক্ট করে থাকে বা হিউম্যান ফ্যাক্টরটাকে আমরা টার্মিনোলজিতে ফেলতে পারি। ওকে,
সো এটা কিন্তু প্রথমে বলে দিচ্ছি যে দ্য সায়েন্স অফ লিমিটেশনস অফ হিউম্যান পারফরমেন্স। সো আমাদের অ্যান্সার হচ্ছে দ্য সায়েন্স অফ লিমিটেশন অফ দ্য হিউম্যান পারফরমেন্সেস। আচ্ছা, দ্য ডি ডাইমার টেস্ট হ্যাজ এ সেন্সিটিভিটি অফ দ্য লিস্ট 95% in detecting acute venous thromboembolism. However, it has a low specificity of around 40%, money specificity only 40%. Which of the following statements is true regarding the interpretation of a D-dimer result? তাহলে আমরা কি বুঝতে পারি যে a negative D-dimer result in a high clinical probability patient excludes VT, exclude কিন্তু করে না কারণ স্পেসিফিসিটি কিন্তু কম, সো আমরা এখানে টোটালি এক্সক্লুড করতে পারছি না। A positive D-dimer test result acute VT is present, এটা আমরা আবার প্রকাশ করতে পারছি না। D-dimer is a useful screening test in patients presenting with breathlessness. আমরা কি কোন একটা পেশেন্টের ব্রেথলেসনেস হলে কি আমরা মনে করব ভেনাস থ্রম্বোএমবোলিজম বা মানে D-dimer কি সাথে সাথে করে ফেলবো? এটা কিন্তু আসলে কোনো সমাধান না। D-dimer testing is suspected acute venous thromboembolism results in lots of false negative. Lots of false negative আবার এখানে সম্ভব না কারণ এটার যেটা হচ্ছে 95% সেন্সিটিভিটি আছে। D-dimer testing is suspected acute venous thromboembolism results in loss of false positive. অবশ্যই এখানে 95%, এটি কিন্তু আসলে কি, এটা হচ্ছে আমরা বুঝতে যাচ্ছি সেন্সিটিভিটির ব্যাপারটা। তাহলে এখানে কিন্তু অনেক ফলস পজিটিভ রেজাল্ট থাকতে পারে। সো আমরা যদি বলি a very sensitive test will detect most disease but generate abnormal findings in healthy people, যেটাকে আমরা false positive বলে থাকি। আর a negative result therefore means the disease is unlikely but a positive result is likely to require further evaluation. তাহলে আমরা যদি বলে ফেলি যে নেগেটিভিটি মানে হচ্ছে স্পেসিফিসিটি যদি কম হয় সেই ক্ষেত্রে ডিজিজটা হওয়ার চান্স কম, কিন্তু যে পজিটিভ রেজাল্টকে আমাদের আরো ইভালুয়েট করা লাগবে। as this all the diagnostic test a low pre-test probability plus a negative D-dimer virtually excludes the venous thromboembolism. তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যানসার হচ্ছে কোনটা, যে কোন একটা পেশেন্টের যে D-dimer যদি is suspected acute venous thromboembolism in lots of, এক্ষেত্রে কিন্তু false positive result আমরা পেতে পারি। নেক্সট চলে আসি, which of the following factors might be expected to favor increased bioavailability of a drug that is given by mouth? এটার কিন্তু আমরা ফ্যাক্টরগুলো অলরেডি পড়ে এসেছি, যেমন এন্টেরোহেপাটিক সার্কুলেশন অফ অ্যাক্টিভ ড্রাগ, যত সার্কুলেশন বেশি হবে তার বায়োঅ্যাভেলেবিলিটিটা কি হবে, তত বেশি হবে। কিন্তু বাকি যে জিনিসগুলো ইম্পেয়ার্ড রেনাল ফাংশন বা হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এগুলো কিন্তু ওভাবে এফেক্ট করে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এন্টেরোহেপাটিক সার্কুলেশন। এই যে ব্যাখ্যাটা একটু দেখে নিতে পারেন। বিশেষত যদি বলি drugs that enter the enterohepatic circulation are reabsorbed into the body after excretion in the bile. খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে যেই ড্রাগটা হচ্ছে সাধারণত এন্টেরোহেপাটিক সার্কুলেশনে প্রবেশ করে সেটি আবার কি হয়ে যায়, রিঅ্যাবজর্বড হয়ে যায় কিভাবে, আফটার এক্সক্রিশন ইন দ্য bile. This occurs because intestinal flora split water soluble conjugated drug allowing the free drug to be reabsorbed into the body and thus increasing its bioavailability. তাহলে আমাদের অবশ্যই অ্যান্সার হচ্ছে কোনটা, এন্টেরোহেপাটিক সার্কুলেশনের ব্যাপারটা। তাহলে গ্যাস্ট্রোএন্টেরাইটিস রেজাল্ট মানে আমাদের অ্যান্সার না কেন, কারণ গ্যাস্ট্রোএন্টেরাইটিস ফেভার্স মোর র্যাপিড ট্রানজিট থ্রু দ্য স্মল ইন্টেস্টিনাল অ্যাবজর্পটিভ রিজিয়ন ইনটু দ্য বাউল অ্যান্ড রিডিউসেস বায়োঅ্যাভেলেবিলিটি। কারণ আমরা জানি কি গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলে সেই ক্ষেত্রে ড্রাগের যেটা হচ্ছে গ্যাস্ট্রিক মোটিলিটি বেশি হয়, তাহলে অ্যাভেলেবিলিটিটা কি হবে, অবশ্যই কমে যাবে। নেক্সট চলে আসি যে আমাদের অপশন ছিল হাইপোঅ্যালবুমিনেমিয়া। হাইপোঅ্যালবুমিনেমিয়া কি করে, মে অল্টার দ্য প্রপোর্শন অফ দ্য ড্রাগ রিটেইনড ইন দ্য প্লাজমা আফটার অ্যাবজর্পশন বাট ডাজ নট অল্টার দ্য ওভারঅল বায়োঅ্যাভেলেবিলিটি ইনটু দ্য বডি। এটা আসে বায়োঅ্যাভেলেবিলিটি থেকে কোনোভাবে এফেক্ট করে না। আবার impaired renal function may influence clearance of a drug but does not influence bioavailability. কারণ রেনাল ফাংশন যদি অল্টার হয় বডিতে হয়তো ড্রাগটা অনেক বেশিক্ষণ থাকবে কিন্তু এটি বায়োঅ্যাভেলেবিলিটিটাকে এফেক্ট করবে না। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে যে প্রথমটা এন্টেরোহেপাটিক সার্কুলেশন অফ দ্য অ্যাক্টিভ ড্রাগ। প্রতিটা প্রশ্নেরই এইভাবে প্রতিটা পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। নেক্সট আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস শুড পোজ দ্য গ্রেটেস্ট রিস্ক অফ teratogenic effects if prescribed during the first trimester of pregnancy? একটা কথা মনে রাখবেন, সোডিয়াম ভ্যালপ্রেট। ঠিক আছে, টেরাটোজেনিক ড্রাগ কোনটা কোনটা সেটা আমরা সবাই জানি, এটা এত ব্যাখ্যা করার কিছু নেই। একটা জিনিস যদি যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারের কথা বলে দিচ্ছে অবশ্যই মনে রাখবেন যে সোডিয়াম ভ্যালপ্রেট, কারণ সোডিয়াম ভ্যালপ্রেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অ্যান্ড মাইনর কনজেনিটাল ম্যালফরমেশন ইন পার্টিকুলার নিউরাল টিউব ডিফেক্টস। এক্ষেত্রে মানে
নিউরো ডেভেলপমেন্টের লং টার্মে কিন্তু সমস্যা দেখা দেয়। 22 নম্বর প্রশ্ন আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস exerts its action directly at the enzyme target। ঠিক আছে, এটা যদি আমরা একটু দেখি যে অ্যাসপিরিন কিসের উপর কাজ করে থাকে, সাইক্লোঅক্সিজেনেজের উপর কাজ করে থাকে, এবং এটি হচ্ছে নন সিলেক্টিভ এবং ইরিভার্সিবল একটা ইনহিবিটর। আর হাইড্রোকর্টিসন হচ্ছে একটা কর্টিকোস্টেরয়েড এবং অ্যাক্টস অন এ ডিএনএ লিঙ্ক রিসেপ্টর। ইনসুলিনটা কিসের উপর কাজ করে থাকে, কাইনেজ লিঙ্ক রিসেপ্টরের উপর, এবং লিডোকেনটা কাজ করে থাকে, ব্লক করে থাকে হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলকে। আর মরফিন অ্যাক্টস অন এ জি প্রোটিন কাপল রিসেপ্টর। মানে প্রতিটা কোথায় কাজ করে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এনজাইম টার্গেটের উপর সরাসরি কাজ করছে কে, সাইক্লোঅক্সিজেনেজের উপরে অ্যাসপিরিন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। হাইড্রোকর্টিসন কোথায় কাজ করেছে বলেছিলাম, ডিএনএ লিঙ্ক রিসেপ্টরের উপরে। ইনসুলিনটা কাজ করে কিসে, কাইনেজ লিঙ্ক রিসেপ্টরের উপরে। লিডোকেনটা কাজ করে হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ রিসেপ্টর, এবং মরফিনটা কাজ করে হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। তাহলে এখানে একমাত্র অ্যাসপিরিনটাই হচ্ছে আমাদের এনজাইম টার্গেটের উপরে কাজ করছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। এভাবে প্রতিটা জিনিসের কেন হচ্ছে এটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। নেক্সট আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ স্পন্টেনিয়াস ভলান্টারি রিপোর্টিং মেথডস অফ ফার্মাকোভিজিলেন্স। অনেক বড় সড়ো একটা ব্যাখ্যা দেওয়া আছে, জাস্ট একবার আপনাদেরকে পড়ে শোনাই যে ভলান্টারি রিপোর্টিংটা কি, ইজ এ কন্টিনিউয়াসলি অপারেটিং অ্যান্ড ইফেক্টিভ আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর প্রিভিয়াসলি unrecognized rare ADRs. What is ADR? Adverse drug reaction. It is better suited than most other methods to early detection of previously unknown reactions, especially for medicines that are prescribed in high volume. তাহলে আমাদের এখানে যেটা মূলত বুঝতে হবে কি, এটা হচ্ছে একটা আর্লি সিগন্যাল জেনারেট করে থাকে আফটার মার্কেটিং অফ এ নিউ ড্রাগ। কারণ একটা ড্রাগ যখন নতুন দেওয়া হলো তার সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না। তাহলে এই ফার্মাকোভিজিলেন্সের মাধ্যমে মূলত আমরা কি করতে পারি, যে কোনো একটা নতুন যে বাজারজাতকরণকৃত একটা ড্রাগের কোনো একটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন বা কোনো একটা কমপ্লিকেশন সম্পর্কে আমরা বুঝতে পারি। ইট ক্যাপচার্স দ্য মেজরিটি অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, না, এটা সম্ভব না। ইট ইজ এবল টু কোয়ান্টিফাই দ্য রিস্ক অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, না, এটার কিন্তু কোনো কোয়ান্টিফাই করতে পারে না। ইট ইজ স্পেসিফিক ফর ইভেন্টস দ্যাট রিয়েলি আর কজড বাই ড্রাগ, এটা কোনো স্পেসিফাইও করতে পারে না। এটা মূলত হচ্ছে যে আর্লি জেনারেশন সিগন্যাল generation after marketing of a new drug. গেল, which of the following is commonest cause of prescribing error in hospital practice? এটা ব্যাখ্যাটা যদি দেখে আসি, medication reconciliation, এটা হচ্ছে কি, is the process of crediting the most of the appropriate list of medication for the patient। যেমন কি হতে পারে, ড্রাগের নাম, ডোজ, কোনো ফ্রিকোয়েন্সি বা রুট আমরা সবকিছু বুঝতে পারি। এবং failure to make an adequate medication history from the patient obtained from information from another professional or another source। মানে এখানে মূলত হয় কি, যে which of the following is the commonest cause of prescribing error। তাহলে কি হতে পারে, ক্যালকুলেশন এরর কিন্তু সেভাবে ইন্ডিকেট করে না, অনেক সময় করে বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। ডুপ্লিকেটেড প্রেসক্রাইবিং, এটাও সম্ভব না। ফেইলড মেডিসিন রিকনসিলেশন, মানে সে আগে কি ওষুধ খেত বা কোন ডোজে কোন রুটে, এটা ঠিকমতো বুঝতে না পারে। এবং প্রেসক্রাইবিং উইদাউট ইন্ডিকেশন, এটাও এখানের ভিতরে পড়ে না। আনইন্টেনশনাল প্রেসক্রাইবিং, এটাও এর ভিতরে পড়ে না। জাস্ট এটা মনে রাখবেন, রিকনসিলিয়েশন হচ্ছে যে ক্রেডিটিং মোস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিস্ট অফ মেডিকেশন ফর দ্য পেশেন্ট, মানে এটা শুধু ড্রাগের নাম না, তার হচ্ছে ডোজ, ফ্রিকোয়েন্সি, রুট কি, এবং আগে কি ওষুধ খেত, সেগুলো সবকিছু কিন্তু এখানে ইনক্লুডেড থাকতে হবে। নেক্সট আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ওয়াজ অ্যামং দ্য টপ 15 র্যাঙ্ক causes of global premature mortality in 2013 as part of the global burden of disease। এটা শুধু মনে রাখবেন congenital anomalies, এটা একটা বড় বক্স, এটা আর এত ব্যাখ্যা করার মতো কিছু নেই। Which of the following is a true description of a cohort study as used in epidemiological research? What is cohort study? Cohort study হচ্ছে একটা observational study যেখানে হচ্ছে participants are selected to reflect some population characterized according to their baseline characteristics and followed over time to observe occurrences of one or more disease। একটা সিলেক্টিভ পপুলেশনের উপর কাজ করে তার একটা বেসলাইন ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে তার যে মানে একটা ডিজিজ বা একের চেয়ে বেশি ডিজিজ অকারেন্সকে ব্যাখ্যা করা হয়। দ্য রিলেশনশিপ বিটুইন এক্সপোজার অ্যান্ড আউটকাম অফ ইন্টারেস্ট ক্যান বি স্টাডিড। ঠিক আছে, রিস্ক রেশিওস, অড রেশিওস অ্যান্ড রেট রেশিওস অল ক্যান বি ক্যালকুলেটেড ইন কোহোর্ট স্টাডি। তাহলে আমরা যদি বলি cohort studies generally enroll people without disease, অবশ্যই হতে পারে। odds ratio cannot be calculated, না, এটা আমরা পড়েছি, ক্যালকুলেট করা যায়।
পার্টিসিপেন্টস আর র্যান্ডমলি অ্যাসাইন টু ডিফারেন্ট এক্সপোজার, না এখানে ডিফারেন্টলি এক্সপোজার বা হচ্ছে পার্টিসিপেন্ট র্যান্ডমলি কালেক্ট করা হয় না। রিস্ক রেশিওস ক্যান নট বি ক্যালকুলেটেড, এটাও না, এটাও ক্যালকুলেট করতে পারি। পিপল উইথ ডিজিজ অফ ইন্টারেস্ট আর সিলেক্টেড অ্যালং উইথ সিমিলার পিপল উইদাউট ডিজিজ অফ ইন্টারেস্ট, এটাও না। In a case control study examining the effect of coffee consumption on lung cancer, which one of the following might lead to confounding? Confounding জিনিসটা কি? In where a cause of disease or a marker of such a disease is commoner in the exposure group of interest and is not itself a consequence. এটা কিন্তু আসলে কোন একটা এক্সপোজারের কনসিকোয়েন্স না। তাহলে যদি আমরা বলি people with lung cancer are more likely to over report smoking, ওকে, এটা তাহলে কনফাউন্ডিং না হতে পারে, কিন্তু এটা পিপল উইথ, কারণ কি কনফাউন্ডিং সে সরাসরি এক্সপোজারের সাথে জড়িত না। পিপল উইথ লাং ক্যান্সার আর মোর লাইকলি টু আন্ডার রিপোর্ট কফি কনজাম্পশন, এটাও না। মেইনলি আমরা যেটা জানতে হবে যে স্মোকিং ইজ কমনার ইন কফি ড্রিঙ্কার্স। তাহলে মাঝখানের কোনটা, কনফাউন্ডিং কোনটা? আমরা জানি কি স্মোকিং থেকে লাং ক্যান্সার হতে পারে, ঠিক আছে। তাহলে স্মোকাররা যারা কি খায়, বেশি কফি কনজাম্পশন করে, তাদের লাং ক্যান্সার হতে পারে। তাহলে এখানে কনফাউন্ডিং কোনটা, যে স্মোকিং ইজ হচ্ছে কমনার ইন মানে হচ্ছে কফি ড্রিঙ্কার্স, এটাই আমাদের বুঝতে হবে। Patients who respond positively to an invitation for screening tend to be less socioeconomically deprived than those who do not. In view of this, what needs to be considered when evaluating a patient? এক্ষেত্রে হচ্ছে যে সেলফ সিলেকশন বায়াস, বাকিগুলো বাদ দেন, যে সেলফ সিলেকশন বায়াসের কথাটাই মনে রাখেন। Dual process theory describes two distinct processes of human decision making. What is the accepted estimate of the proportion of time we spend engaged in type 2 thinking? এটা হচ্ছে জাস্ট 5% টাইম, 95% কিন্তু আমরা টাইপ 1 থিঙ্কিং এর পিছনে ব্যয় করে থাকি। লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ন্যাশনাল হেলথ ইনফরমেশন সিস্টেম? তাহলে এখানে এটা একটু ব্যাখ্যা আপনারা পড়তে পারেন যে গ্লোবালি দ্য ভাস্ট মেজরিটি অফ কান্ট্রিজ use the World Health Organization International Classification of Diseases (ICD) system for psychiatric illness. The disease is also defined in most countries, the most notable exception being the USA, where Diagnostic and Statistical Manual of Mental Disorders is used. ICD criteria are also used to define psychiatric illness. তাহলে এখানে কি যে definition of non-psychiatric illness are agreed nationally? অবশ্যই না। Few countries produce national mortality statistics, USA তে বেশি হয়ে থাকে। Incidence rates can generally be easily compared across the countries, এটাও সম্ভব না। Most countries record attendance at primary healthcare facilities because most countries use international standard classification system বা যেটাকে ICD সিস্টেম বলে থাকি regarding cause of death, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে যে SBA গুলো হচ্ছে মূলত একটু ট্রিকি টাইপের করা হয়েছে। আশা করি যারা আপনারা পূর্বের লেকচারটি করেছেন তারা হচ্ছে এগুলো ট্রিকগুলো ধরতে পারবেন, এবং মূলত এই চ্যাপ্টারগুলো থেকে যখন FCPS পার্ট 1 এর প্রশ্ন আসে এভাবেই একটু মানে সরাসরি বই থেকে কিন্তু SBA গুলো তুলে দেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, যার মানে মেইনলি আপনাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা কতটা ভালো আছে সেটা বোঝার জন্য। সো আশা করছি আপনারা নিয়মিত পরীক্ষাগুলো দিচ্ছেন বা হচ্ছে নিয়মিত ক্লাসগুলো করেছেন, এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদেরকে আপনারা জানাতে পারেন। সো আর কথা না বাড়িয়ে আমাদের এই ক্লাসটি এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।